রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর যে দায়িত্ব যাদের উপরে ছিল তারাই সবার আগে নষ্ট হয়ে গেছে। তো একটা কথা আমাদের সবাইকে স্বীকার করতে হবে, এই দেশের মানুষ পরিবর্তন চায় এবং তারা সত্যিকার অর্থেই একটা ভালো বাংলাদেশ দেখতে চায়, কল্যাণমূলক রাষ্ট্র দেখতে চায়। একটা জিনিস যেটা একদম উল্লেখ করেছেন যে সময়টা খুব ইম্পর্টেন্ট। উনি যে সময় ফেনীতে দায়িত্ব পালন করেছেন সে সময়টা ছিল আপনার একটা একদম নিরপেক্ষ সরকারের সময়, যখন সত্যিকার অর্থে যদি ভালো কাজ যারা করতে চান আপনারা তারা সে সময় ভালো কাজ করতে পেরেছেন। তার মানে কি এই যে রাজনৈতিক সরকার থাকলে সেখানে ভালো কাজ করা যায় না? না, ঠিক না। আমাদের দেশে আজকে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে রাজনৈতিক সরকার থাকলে সেটা করা সম্ভব না। দেশনেত্রী বেগম খালেদা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন কিন্তু তিনি সুলেমান চৌধুরীকে সমস্ত অর্থের মুখেও তাকে প্রোটেকশন দিয়ে তাকে তার কাজ করার সুযোগ করে দিয়েছেন। তিনি তাকে আমলাতন্ত্রের সর্বোচ্চ জায়গায় নিয়ে গেছেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সচিব পদে গেছেন তিনি। আমরা রাজনীতির একটা খুব কঠিন সময় এখন অবস্থান করছি। এত কঠিন সময় বোধহয় বাংলাদেশের ইতিহাসে আর কখনোই আসেনি। আজকে অনেক প্রশ্ন এসছে, এখানে অনেকগুলো কথা এসছে বিএনপির ভূমিকা নিয়ে, আপনার রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে অনেকগুলো প্রশ্ন এসছে। একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যারা রাজনীতি করি, যারা সত্যিকার অর্থেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করি, আমরা কিন্তু রাজনীতিকে প্রতিষ্ঠিত করবার জন্য রাজনীতি করি, আমরা যেটাতে বিশ্বাস করি। এবং এখানে যে কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে সময়টা, এই কালটা শুধু বাংলাদেশের জন্য নয়, সমগ্র পৃথিবীর জন্যই আমার কাছে মনে হয় একটা নষ্ট সময় এসেছে। এখানে আপনার কোনো তত্ত্বতেই আপনারা কেউ পৌঁছতে পারবেন না, সেই তাত্ত্বিক জায়গাগুলোতে নিতে পারবেন না, খুব কঠিন কাজ। এখন শুধু দেশের রাজনীতি হয়, সেখানে ভূ রাজনীতি একটা বড় ফ্যাক্টর পালন হয়ে কাজ করে। আমরা লড়াই করছি, দীর্ঘদিন ধরে লড়াই করছি। যে কথাটা প্রফেসর দিলারা চৌধুরী বলেছেন যে পঞ্চদশ সংশোধনী যেটা হলো আপনার, যেটাতে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে আপনার আবার দলীয় সরকার অধীনে নির্বাচনের ব্যবস্থা নিয়ে আসা হলো। আমরা তখন প্রচুর আন্দোলন করেছি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিনই বলেছিলেন, আমার মনে আছে এখনো, পার্লামেন্টে যখন এটা তারা পাশ করলো তখনই বলেছিলেন যে বাংলাদেশে একটা চিরস্থায়ী বন্দোবস্ত হলো সহিংসতা, অনিশ্চয়তার রাজনীতি। আজকে সেটা প্রমাণিত হয়েছে। আমরা আন্দোলন করেছি, আমাদের দেশনেত্রী অবরুদ্ধ হয়েছেন। উনি সেই সময় প্রশ্ন করছেন যে পারলেন না কেন? পারা ব্যাপারটা তো শুধু আন্দোলনের উপর নির্ভর করে না, তাহলে তো আপনার বহু আগেই বাংলাদেশের সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে যেত, অথবা একটা কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যেত, যেটা মান্নারা করতে চেয়েছে। মান্নাকে কেন দল পরিবর্তন করে নিজের দলে আসতে হলো? আজকে আমলাতন্ত্রকে ছেড়ে দিয়ে এবি সাহেবকে কেন আজকে এবি পার্টিতে আসতে হয়েছে? এবি পার্টির যারা উদ্যোক্তা তারাই বা কেন আর নতুন করে দল তৈরি করেছেন? এই বিষয়গুলো আপেক্ষিক, এগুলো এখন এই সময় নেই যে সে বিষয়গুলো আমি এইভাবে আলোচনা করব। তো একটা কথা আমাদের সবাইকে স্বীকার করতে হবে, এই দেশের মানুষ পরিবর্তন চায় এবং তারা সত্যিকার অর্থেই একটা ভালো বাংলাদেশ দেখতে চায়, কল্যাণমূলক রাষ্ট্র দেখতে চায়, এটা দেখতে চায়। সেই কারণে আপনারা যতই বলেন, বিএনপি কিন্তু ত্যাগ কম স্বীকার করেনি। বিএনপির নেত্রী এখনো কারাগারে বন্দী, সেটা গণতন্ত্রের লড়াইয়েই তিনি কিন্তু বন্দী। আজকে আমাদের ৬০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আমাদের সপ্তাহে প্রায় প্রতিদিন আমাদের নেতা কর্মীদেরকে আদালতে হাজির হতে হচ্ছে। আমাদের এই ১ বছর ১.৫ বছরের মধ্যে, ২ বছরের মধ্যে আমাদের ২২ জন নেতা কর্মীকে রাস্তায় পুলিশের সঙ্গে যুদ্ধ করে প্রাণ দিতে হয়েছে। আমাদের ৭০০-র বেশি নেতাকর্মী গুম হয়ে গেছেন, এমপি সহ। আমরা তো ছেড়ে দিইনি, আমরা হাল ছাড়িনি, আমরা লড়াই করছি, সংগ্রাম করছি সত্যিকার অর্থেই, এবং সেটা আপনার একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য। আমি আগেই বলেছি যে আসলে আমার বক্তব্যটা আজকে একটু গোছানো হবে না, কারণ চতুর্দিকে এত আপনার পণ্ডিত মানুষ
এত দিকপাল মানুষ এখানে। আমি মাঝে একটু অবাক হয়েছি যে সালমান সাহেব আমাকে হঠাৎ করে এই বই উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানেন কেন। পরে একটা জায়গায় মিল খুঁজে পেয়েছি, হচ্ছে যে আমিও এক সময় আপনার সরকারি চাকরি করেছি, উনিও করেছেন এবং এখন রাজনীতিতে এসছেন। আমি অনেকদিন আগে এসছি, উনি এখন এসছেন। এটা একটা কথা আছে আপনার যে সাকসেস হ্যাজ মেনি ফাদার্স, ফেলিওর হ্যাজ নান। তো এটাকে অতিক্রম করতে হবে। আমরা কিন্তু সেই জন্য কাজ করছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমরা এত প্রতিকূলতা, এত বৈরিক অবস্থা, এত যন্ত্রণা পরেও কিন্তু আমরা চেষ্টা করছি মাথা উঁচু করে দাঁড়ানোর। আমরা চেষ্টা করছি মানুষের সমস্যাগুলোকে সামনে নিয়ে আসার। এটা তো রাষ্ট্র নেই। আজকেই বললেন না, কালকেই বই বলছিলেন, মান্না বলছিলেন এটা তো এখন আপনি এটা রাষ্ট্র বলতে পারেন না, এটা একটা পৈতৃক সম্পত্তির জমিদারিতে পরিণত হয়েছে। তাদের যা ইচ্ছা তারা তাই করবে, সেভাবে তারা করে যাচ্ছেন। কারণটা কি হয়েছে? যে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর যে দায়িত্ব যাদের উপরে ছিল তারাই সবার আগে নষ্ট হয়ে গেছেন। এবং যে কথাটা মাওলানা ভাই বলার চেষ্টা করেছেন যে আমলাতন্ত্রকে নষ্ট করেছে, হয়তো বহু আগে থেকেই চলছে, কিন্তু ওই যে জনতার মঞ্চ বলে একটা মঞ্চ তৈরি হলো, সেইখান থেকে তো আনুষ্ঠানিকভাবে আপনার সন্দেহ শুরু হয়েছে সেই কাজ। এটাই আমলাটা করবে, এটা তাদের নেচার। আমলারা তো আপনার মতো কয়েকজন এক্সেপশন আমরা ছাড়া সহজে আমরা খুঁজে পাওয়া যাবে না এখনকার দিনে, কিন্তু তারা এটা করবে এবং এটাই তাদের কাজ। আমি বহু আগে একটা ইংরেজি সিরিয়াল ছবি দেখেছিলাম, আপনার ইয়েস মিনিস্টার, আপনার মনে থাকতে পারে। তো ওইখানে ওই একই অবস্থা ছিল। ইংল্যান্ডের মতো একটা গণতান্ত্রিক দেশে সেখানেও কিন্তু আপনার আলটিমেটলি আমলারাই তার রাজনীতিবিদদের উপরে প্রভাব বিস্তার করেন, সত্য কথা। তারপরেও আমরা তো একটা যুদ্ধ করে স্বাধীন হয়েছি ৭১ সালে। লক্ষ্য ছিল কি যে আমরা একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবো, যে রাষ্ট্রতে সকলের অধিকার এখানে সুপ্রতিষ্ঠিত হবে। আমরা বহুভাবে চেষ্টা করেছি, দুর্ভাগ্যজনকভাবে আজ পর্যন্ত ৫৩ বছর চলে গেল, আমরা কিছু করতে পারিনি। এই মাসটা আমাদের জন্য খুব কষ্টের মাস, দুঃখের মাস। এই জন্যই আমি মনে করি যে এই মাসে ৩০ তারিখে ৪৩ বছর আগে আমাদের শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের শাহাদাত হয়েছিল। কেন শাহাদাত বরণ করেছিলেন, তাকে মেরে ফেলা হলো কেন, সেই বিষয়টা কিন্তু আমরা খুব গভীরে গিয়ে তদন্ত করিনি, অনুসন্ধান করিনি। এই বিষয়গুলো সব গোটা জাতির জানা দরকার। আপনারা হয়তো বলবেন যে আপনারা তো সরকারে ছিলেন, তারপর কেন করেননি? নিশ্চয়ই এই দায়িত্ব আমাদের কিছু পড়বেই। কিন্তু এই মানুষটি অতি অল্প সময়ের মধ্যে সমস্ত দেশের মানুষের মধ্যে যে তিনি একটা আশা সৃষ্টি করেছিলেন, একটা নতুন করে জেগে উঠবার যে স্বপ্ন, সামনে এগিয়ে যাওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন তিনি দেখাতে পেরেছিলেন এবং কতগুলো দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত তিনি সেই সময় নিয়েছিলেন। আজকের রেমিটেন্স, আজকের আপনার গার্মেন্টস ফ্যাক্টরি থেকে যে আমরা আয় করছি, কৃষিতে যে বিপ্লব হয়েছে, সবকিছুর মূলে ছিল কিন্তু শহীদ জিয়া রহমানের যে চিন্তা ভাবনাগুলো থেকে তখন তার যে উদ্যোগ, সেই উদ্যোগটা নেওয়া। তারই ফলে কিন্তু আজকে আমরা যতদূর এগোতে পারছি সেভাবে এগোতে পারছি।